প্রিয় শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার অনলাইন যারা নিউ ফার্স্ট ইয়ার ভর্তি তাদের জন্য আজকে আমার প্রথম ক্লাস। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে প্রথম ক্লাস আমি শুরু করছি। আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন, প্রভাষক, পদার্থবিজ্ঞান, শার্শা উপজেলা কলেজ। এর আগে আমরা কিছু আলোচনা করছিলাম ভেক্টর সম্পর্কে। তো আজকে লম্ব অভিক্ষেপ উপবংশ কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা যদি মনে করি একটা লাঠি এক্স অক্ষের দিকে, একটা লাঠি এক্স অক্ষের দিকে সেটা মিলে আছে। একটা লাঠি এক্স অক্ষের দিকে সেটা এখন হেলে আছে। আমি যদি বলি এক্স অক্ষের দিক কতটুকু আছে অথবা ওয়াই অক্ষের দিক কতটুকু আছে, আমি বলবো কী হবে? তাহলে কী করবো? এখান থেকে মাথা থেকে একটা লম্ব টানবো, জাস্ট এই ধরবো, এর নাম দিই ও দিই এ দিই, এটা হচ্ছে বি। ঠিক তত ওয়াই অক্ষের দিক কতটুকু আছে সেটা যদি বের করতে চাই তাহলে এইবার আমরা লম্ব টানবো, এটা দিলাম সি। ও একটা লাঠি যেটা এক্স অক্ষের সাথে থিটা কোণে মিলে আছে। তাহলে আমরা যদি বলি এক্স অক্ষ থেকে কতটুকু আছে, তাহলে জাস্ট এর মাথা থেকে একটা লম্ব টানবো, লম্বটা টেনে ওবিটি হবে এক্স অক্ষের দিকে যতটুকু সেটা। তো এর ওই লাঠিটা এক্স অক্ষের দিকে যতটুকু আছে সেটা হবে এক্স অক্ষ বরাবর উপাংশ বা লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? ওই লাঠিটা। ঠিক বোঝা গেল? তাহলে এই লাঠিটা এক্স অক্ষের দিকে যতটুকু আছে সেটা হবে এক্স অক্ষ বরাবর ওই লাঠির লম্ব বিক্ষেপ। ঠিক তত এই ওইটাকে যদি আমরা মনে করি একটা দৈর্ঘ্য এস, তাহলে এক্স অক্ষের দিকে কতটুকু আছে? ওবি। তাহলে এক্স অক্ষ বরাবর যতটুকু আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ বা উপাংশ বা অংশ ইত্যাদি। ইংলিশে যেটাকে বলা হয় প্রজেকশন। যদি ওয়ে একটা বেগ হয়ে থাকে অথবা একটা বল হয়ে থাকে, ওয়ে একটা বল এক্স অক্ষের দিকে কতটুকু আছে? ওবিটা আছে। তো ওবিটা হচ্ছে ওয়ে অংশ বা উপাংশ বা লম্ব অভিক্ষেপ কোন দিকে? এক্স অক্ষ বরাবর। ঠিক তত ওয়াই অক্ষের দিকে লম্ব অভিক্ষেপ বা উপাংশ হবে ওসিটা। এখন এই মানটা আমি বের করতে চাই, এখানে ওবি বের করবো। ও এটা আমার জানা, ওবিটা হচ্ছে ভূমি, ও এটা অতিভুজ। ভূমি বা অতিভুজ, ভূমি আর অতিভুজের পদ আছে। cos θ is equal to OA by OB by OA। OB সমান কি লিখতে পারি? OA cos θ। কথা বলে গেল? OA তার মানে যদি একটা বল থাকে OA সমান যদি আমি ধরি OA সমান F ধরতে পারি বা বেগ ধরতে পারি অথবা একটা সরণ ধরতে পারি, যে কোনো ভেক্টর রাশি যদি ধরি তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ ওবি, অর্থাৎ OA সমান যদি আমি F ধরি তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে ওবি সমান কি লিখবো? F cos θ বা ওবি মানে কি ধরলাম Fx is equal to F cos θ। Fx মানে এক্স অক্ষ বরাবর উপাংশ, কার উপাংশ? বলের উপাংশ। যদি এটা বেগ বলি আমি এখানে একটা Vx is equal to V cos θ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ বা লম্ব বিক্ষেপ। তো সে বেগ হোক যে কোনো ভেক্টর রাশি হোক, নির্দিষ্ট অক্ষের সাথে যদি কোনো কোণ তৈরি করে তাহলে ওই বরাবর উপাংশ হবে। ঠিক এইভাবেই বের করবো আমরা। তদ্রূপ ওয়াই অক্ষ বরাবর উপাংশ এটা কি? এক্স অক্ষ বরাবর বলের এফ এর উপাংশ বা লম্ব বিক্ষেপ সেটা হচ্ছে এটা। তো ওয়াই অক্ষ বরাবর ডট 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 এফ ওয়াই হবে ওসি একই হবে, এটা
লেখা হয় এবং সাইন থিটা লেখা হয়। এখানে যেমন ত্রিকোণমিতি উপায় আমরা পেলাম, ঠিক এখানেও ত্রিকোণমিতি এর ফল। তাহলে উপাংশ বা লম্ব বিক্ষেপ কি জিনিস? যে কোনো ভেক্টর রাশি, সেটা বল হতে পারে, ওই অক্ষবরাবর যতটুকু আসে সেটাই হবে তার উপাংশ বা লম্ব বিক্ষেপ। ক্লিয়ার? তো গতদিন এর আগে আমরা ভেক্টর করেছিলাম, ভেক্টরের কিছু জিনিস বাদ ছিল, যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বা বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, এটা বোঝানোর জন্য। তার আগে লম্ব বিক্ষেপ বা উপাংশ কি জিনিস সেটা আমরা আগে ধারণা দিয়ে দিলাম, তাহলে সেটা ঠিক। এখন দুইটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ কতটুকু হবে? এখানে ডটের দিই, এখানে দাও এতটুকু মান এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। তার মানে কি এর মধ্যে যেমন এফ কস্টটা লিখলাম, তাহলে এখানে কি লিখবো? এ বরাবর বি এর তার মানে বি কস থিটা। অর্থাৎ যদি আমরা লিখে দিই, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বাংলা ইংলিশে বলছিলাম প্রজেকশন, লম্ব অভিক্ষেপ উপাংশ ইত্যাদি হতে পারে। ইজিক্যাল টু এ বরাবর বি এর যার অভিক্ষেপ সেইটা এটি কস থিটা, বি কস থিটা। এখানে বিটা হচ্ছে বি ভেক্টরের মান। তো আমরা জানি, আমরা কি জানি? এ ডট বি ইজিক্যাল টু এ বি কস থিটা। এটাকে আমরা শিখে আসছি, এ ডট বি সমান এ বি কস থিটা। এখান থেকে বি কস থিটা সমান কি লেখা যায়? বি কস থিটা ইজিক্যাল টু লেখা যায় এ ডট বি বাই এ। ক্লিয়ার? এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ। তাহলে আমরা এটা সময় লিখতে পারি বা বি কস থিটা বা এ ডট বি বাই এ। তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ আমরা বি কস থিটা লিখতে পারি, অথবা এ ডট বি বাই এ এটাও লিখতে পারি। কি ক্লিয়ার? একইভাবে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ ইজিক্যাল টু এ কস থিটা বা এ ডট বি বাই বি। ক্লিয়ার? এই দুইটা সূত্র বাকি। তা আমরা লম্ব বিক্ষেপ শিখলাম, দুইটা ভেক্টর দিয়ে দেওয়া থাকে, একটা ভেক্টর উপর আর একটা ভেক্টর লম্ব বিক্ষেপ। আমরা এই দুইটা সূত্র যখন যেটা প্রয়োজন সেটা করবো, কিন্তু মধ্যবর্তী কোণ জানা থাকে আমার এবং ভেক্টর দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটা প্রথমটা ব্যবহার করবো। যদি মধ্যবর্তী কোণ দেওয়া নাই, শুধু দুটা ভেক্টরের ভেক্টর রূপ দেওয়া আছে, তখন আমরা ডট গুণের মাধ্যমে এভাবে করতে পারি। এই গেল। তাহলে আমরা এ বরাবর এর লম্ব বিক্ষেপ বা বি বরাবর এর লম্ব বিক্ষেপ আমরা শিখলাম। এটা আমরা পর্যায়ক্রমে দেখছিলাম ভেক্টরের ডট গুণন, ভেক্টরের ক্রস গুণন এবং দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত। তিনটা ভেক্টর ছিল, তিনটা ভেক্টরের পরস্পর একই সমতলে, প্রত্যেকে একই সমতলে থাকার শর্ত, এগুলো এর আগে আমরা দেখে আসছিলাম। তো আমাদের বাদ ছিল লব্ধি নির্ণয়, লব্ধির মান, লব্ধির দিক। তো তার আগে একটা সূত্র আমি লিখি, যেটা তোমাদের পরবর্তীতে লাগবে, অধ্যায়ে লাগবে, এটা আমি মুছে দিলাম। একটা সূত্র মনে রাখো, একেবারে ডিফারেন্সিয়েশন।
বা ডেরিভেটিভ বলে, সংক্ষেপে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন। ডি ভাগ ডিএক্স x to the power n is equal to n x to the power n minus 1. ডি ভাগ ডিএক্স একটা ডিফারেন্সিয়েশন। এটা কি? ডি ভাগ ডিএক্স একটা অপারেটর, নির্দেশক। যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অথবা সাইন কস এগুলোকে কি বলি আমরা? এগুলো এক একটা নির্দেশক, অর্থাৎ নির্দেশ করে। আমি যদি কোথাও শুধু একটা যোগ চিহ্ন রেখে রাখি, শুধু একটা যোগ চিহ্নের কোনো অর্থ নাই, শুধু কজ লিখে রাখলাম, এর পাশে কোনো অ্যাঙ্গেল দিলাম না, তাহলে শুধু কজের কোনো অর্থ নাই। অর্থাৎ এর পাশে কিছু থাকবে যেটাকে সে নির্দেশ করবে। ঠিক তদ্রূপ ডি ভাগ ডিএক্স একটা নির্দেশক। সূত্র জাস্ট এরকম। অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিই, ডি ভাগ ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 দিলাম, এখানে এই সূত্র মূল সূত্র আছে উপরেরটা, এই সূত্র এনটা পাওয়ারটা আগে আসে, 4 আগে আসবে, পাওয়ার 1 কমে যাবে। এখন এরকম থাকতে পারে ডি ভাগ ডিএক্স 5x কিউব, 5 আছে, যেগুলো যার সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে করছি, তাহলে এক্স বাদে বাকিগুলো আমরা ধ্রুব মনে করবো, কনস্ট্যান্ট মনে করবো, তো সেগুলোকে আগে লেখা যায়। অর্থাৎ এটা সমান 5কে আমি আগে লিখে জানবো ডি ভাগ ডিএক্স এক্স কিউব, এক্স কিউব বলে 5 ইন্টু 3x স্কয়ার, এক্স কিউব পাওয়ার আগে 3 আসবে, এটা তার মানে ঠিক কথা 15x স্কয়ার। এইগুলো একটু মনে রাখতে হবে, পরবর্তীতে আমার লাগবে। অর্থাৎ আমরা যখন ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ল করবো, ভেক্টর অপারেটর একটা আছে, ওর অ্যাপ্লিকেশন যখন করবো তখন আমার এই সূত্রগুলো লাগবে, এই সূত্র লাগবে। জাস্ট একটা সূত্রের আরও সূত্র আছে, আমি জাস্ট একটা সূত্র দিচ্ছি। তো এরকম থাকতে পারে, এটা এরকম থাকতে পারে যে ডি ভাগ ডিএক্স এক্স কিউব ওয়াই স্কয়ার, ওয়াই নিয়ে আসছি, আমরা করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। একটু আগে বললাম এক্স এর সাপেক্ষে যখন করবো, বাকি যা থাকবে সেটাকে কনস্ট্যান্ট মনে করবো, সেগুলোকে আগে নিয়ে চলে আসবো। আমাদের এটা আছে ওয়াই স্কয়ার আছে, এটাকে আমি আগে নিয়ে আসি, ডি ভাগ ডিএক্স এক্স কিউব, তাহলে এক্স ইকুয়াল টু 3x স্কয়ার, এর সমান লেখা যাবে ওয়াই স্কয়ার ইনটু 3x স্কয়ার, মানে 3x স্কয়ার ওয়াই স্কয়ার। এই জিনিসগুলো একটু পর্যায়ক্রমে মনে রাখতে হবে। এই গেল ডিফারেন্সিয়েশন। এবার আমরা যেটা বুঝাচ্ছিলাম, লব্ধি কাকে বলে। লব্ধি সম্পর্কে ধারণা দিই। একাধিক ভেক্টর রাশি রেজাল্টেন্ট বা ফলাফল হবে লব্ধি। কিরকম? একটা বস্তুকে একাধিক বল দ্বারা টানা, ধরলাম 2টা বল, একটা কি জানি F1 প্রথমে ধরলাম F1 দিয়ে টানছে, তাহলে এই বস্তুটা এদিকে যাবে এবং F1 যে বলে টানছে সেই বলটাই বস্তু অনুভব করে। পরে যদি মনে করি F1 না F2 আছে, তাহলে বস্তুটা F2 দিকে যাবে এবং যে বলে টানাবে F2 বলটাই বস্তু অনুভব করবে। এবার 2টা বল নির্দিষ্ট অ্যাঙ্গেলে, ধরলাম আলফা কোণে 83, 2টা বল পরস্পর আলফা কোণে 83, তাহলে এই বস্তুর উপর মিলিতভাবে যে বল অনুভব করবে সেটা হচ্ছে লব্ধি বল। এবং এই বস্তুটা যেদিকে যাবে, এই বস্তুটা কিন্তু F1 এর দিকেও যাবে না, F2 এর দিকেও যাবে না, এদের মাঝামাঝি কোনো দিক দিয়ে যাবে, যে দিকটা যাবে সেটা হবে লব্ধির দিক। তাহলে লব্ধিটা কি জিনিস? একাধিক বলের ফলাফল। একটা বলের কখনো লব্ধি হয় না, একটা ভেক্টর রাশির কখনো লব্ধি হয় না, 2 বা ততোধিক হতে হয়, তাদের মিলিতভাবে রেজাল্টেন্ট ফলাফল যেটা হবে সেটা হচ্ছে লব্ধি, সেটা হবে লব্ধির মান। এবং লব্ধির দিক হবে বস্তুটা যেদিকে গতিশীল হবে বা যেদিকে বল অনুভব করবে মিলিতভাবে, সেটাই হবে লব্ধির দিক। এই লব্ধি নির্ণয়ে নিউটনের কিছু সূত্র ছিল, ত্রিভুজ বিধি ছিল, সাধারণ নিয়ম ছিল, এখানে আরো কিছু আছে। তো নিউটনের ছিল সাম্যবল, নিউটনের একটা ছিল সাম্যবল কাকে বলে। তখন এর সংজ্ঞা ছিল একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, লব্ধি শূন্য মানে মিলিত বল রেজাল্টেন্ট বল ফোর্স হবে 0,
সেটা বল হতে পারে, যে কোনো ভেক্টর রাশি বলে, শুধু বল দিয়ে বোঝাচ্ছি, বল দিয়ে বোঝার সুবিধা এই কারণে শুধু বল দিয়ে বোঝাচ্ছি, লব্ধি। তাহলে একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, অর্থাৎ এই বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করছে, বস্তুর জায়গায় আছে, তার মানে রিজাল্টেন্ট ফোর্স মিলিত বল তার উপর 0, সেটাকে সাম্য বল বলে। আর অসাম্য বল যদি লব্ধি শূন্য না হয়, কোনো মান থাকে। তো লব্ধি নির্ণয়ের ত্রিভুজ বিধি ছিল, সাধারণ নিয়ম ছিল, বহুভুজ বিধি আছে, আর সামুদ্রিক সূত্র। তো সাধারণ নিয়ম আর ত্রিভুজ বিধি 19 ছিল। সাধারণ নিয়মটা কি জিনিস? সাধারণ নিয়ম হচ্ছে দুইটা ভেক্টর রাশি, মূলত এখানে যে লব্ধি নির্ণয় সবগুলো সূত্র মিলিত হবে একই রকমের, কিন্তু ঘুরায় ফিরায় বিভিন্নভাবে বলা। আমরা যদি বাস্তবিক প্রকৃতপক্ষে অনুধাবন করার চেষ্টা করি, দেখবো যে চারটা যে সূত্র আমি বলছি, চারটা মূলত একই রকম, একই কথা বলে, কিন্তু বিভিন্নভাবে বলে। সাধারণ নিয়ম হচ্ছে যে কোনো দুইটা ভেক্টর রাশি একটা শীর্ষবিন্দুতে আবার একটা পারবিন্দুতে যদি স্থাপন করা হয়, একটা ভেক্টর রাশি একটা ভেক্টর রাশি একটা ভেক্টর রাশি, এগুলো এ ভেক্টর, এগুলো বি ভেক্টর। আমি যদি এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাই, তো ভেক্টরকে ট্রান্সফার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, বাট দিক ঠিক রেখে। সাধারণ নিয়মটা আমি বলি, একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগ সরল রেখায় লব্ধি নির্দেশ করে। আবার বলি, আমি ধরলাম দুইটা ভেক্টর আছে, যে কোনো একটা শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবো। আমি ধরলাম বি ভেক্টরের শীর্ষবিন্দুতে এ ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবো। অর্থাৎ বি ভেক্টর ধরলাম নতুনভাবে রাখি, এটা আছে বি ভেক্টর, এর শীর্ষবিন্দুর পাদবিন্দু এটাকে আমি ট্রান্সফার করে দিক ঠিক রাখতে হবে। এই বরাবর ছিল, এই বরাবর ঠিক আছে, এই বরাবরে আছে, এইটা এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তো যে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবো। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগ সরল রেখায় ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ প্রথম বিন্দু পাদবিন্দু সেইটা, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সেইটা, সংযোগকারী সরল রেখা এইটাই হবে, এইটা হবে লব্ধি। লব্ধিতে সাধারণত আমরা 8 দ্বারা প্রকাশ করা থাকে এইটা। অর্থাৎ এ ও বি ভেক্টরের লব্ধি হবে এইটা, প্রথম ভেক্টর মানে বি ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টর মানে এ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী সরলরেখা। এটা কি হলো? এই জায়গাটা হচ্ছে সাধারণ নিয়ম। এরপরে ত্রিভুজ বিধি বা ত্রিভুজ নিয়ম। একই রকম ভিন্নভাবে উপস্থাপন করা। একটি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, একটা ত্রিভুজের সন্নিহিত বাহু দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে 3 নম্বর বাহু বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধি নির্দেশ করে। তাহলে আমরা দেখি এ বি সি একটা ত্রিভুজ, একই ক্রমে দুইটা এ বি, বি সি, সি এ, এ বি, অর্থাৎ আমি একই ক্রমে যাচ্ছি। বিপরীত ক্রম কি? এ বি, বি সি, সি এ না বলে আমি বলবো এসি, অর্থাৎ এসিটা বিপরীত ক্রম দিয়ে গেল। তো এ বি আর বি সি দুটা হলো যদি একই ক্রমে দুটা ভেক্টর নির্দেশ করে, অর্থাৎ এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর। তাহলে 3 নম্বর বাহু বিপরীত ক্রমে, 3 নম্বর মানে কি? এসি বাহু বিপরীত ক্রমে এই এ বি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। তো আমরা যে সাধারণ নিয়ম যেটা বলছিলাম, এটা কিন্তু সেম, উপস্থাপন একটু ভিন্নভাবে। তাহলে এ বি আর বি সি দুইটা ভেক্টর যদি একই ক্রমে নির্দেশ করছে, তাহলে 3 নম্বর বাহু বিপরীত ক্রমে দুইটা লব্ধি নির্দেশ করছে। এটা ছিল ত্রিভুজ বিধি বা ত্রিভুজ নিয়ম। এরপর আছে বহুভুজ বিধি। বহুভুজ তারা মুশকিল, আমি এটা বুঝে দিই, এটা বুঝে দিই। বহুভুজ বহুভুজ নিয়মটা কি?
একটি ত্রিভুজে যদি n সংখ্যক বাহু থাকে, তাহলে n-1 সংখ্যক বাহু যদি একই ক্রমে n-1 সংখ্যক ভেক্টর নির্দেশ করে, তাহলে n-তম বাহু বিপরীত ক্রমে ভেক্টরগুলো লোভ নির্দেশ করে। তাহলে দেখি আমরা n-তম সেটা 1 2 3 4 5 6 সপ্তম জায়গায় a b c d e f g 7টা বাহু বিশিষ্ট একটি বহুভুজ আঁকাছি। তো যদি আমি যে কোনো একটা প্রান্ত থেকে শুরু করি, মনে করি এবি থেকে শুরু করলাম, এবি বিসি সিডি ডি ইএফ এফজি, এই 6টা বাহু একই ক্রমে 6টা ভেক্টর নির্দেশ করে। সপ্তম একটা বাহু আর বাদ আছে, এটা জিএ নামে এজি নামে, এইটাই হবে এই সবগুলো ভেক্টরের লব্ধি। বোঝা গেল? আর এটা লব্ধি ছিল কি এসি, এসি সমান আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি। এখানে আমরা এসি সমান কি লিখবো, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি প্লাস ইএফ প্লাস এফজি। এই অর্থাৎ সবগুলো ভেক্টর যোগফল এসি সমান হবে। এটা ছিল বহুভুজ নিয়ম। এরপর আছে সামান্তরিক নিয়ম, সামান্তরিক বিধি, সামান্তরিক নিয়ম যেটা বলি না কেন। 3 নম্বর সামান্তরিক সূত্র। সামান্তরিক আগে সামান্তরিক এরকম ও এ বিশেষ সামান্তরিক। সামান্তরিকের কৌণিক বিন্দু থাকে 4টা, যেমন ও একটা কৌণিক বিন্দু, সি একটা, বি একটা, এ একটা। তো যে কোনো কৌণিক বিন্দুতে সর্বোচ্চ 2টা বাহু বিবেচনা করা যায় বা আঁকা যায়। যে কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত 2টা বাহু যদি একই ক্রমে 2টা ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ লব্ধি নির্দেশ করে। যেমন আমি যদি ও বিন্দু বিবেচনা করি, ও বিন্দু হতে ওসি একটা ভেক্টর আর ও এ একটা ভেক্টর, 2টা ভেক্টর। এই কৌণিক বিন্দুতে একটাই কর্ণ আঁকা যায়, ও বি একটা কর্ণ আঁকা যায়। এই ও বি কর্ণটাই হবে ভেক্টর দ্বয় লব্ধি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ প্লাস ওসি। তাহলে ও বির মান অর্থাৎ ভেক্টরের মান এবং ভেক্টরের দিক আমরা সামনের ক্লাসে আলোচনা করব। তো আজকে মূলত লব্ধি কি কি পড়ালাম, আজকে মূলত লব্ধি সম্পর্কে পড়ালাম। তারপর প্রথমে শুরু করছিলাম লম্ব অভিক্ষেপ, উপাংশ দিয়ে। উপাংশ কাকে বলে বা লম্ব অভিক্ষেপ। তো উপাংশ বা লম্ব অভিক্ষেপ এটা ভালোভাবে বুঝতে হবে, কারণ প্রতিটা অধ্যায়ে উপাংশ বা লম্ব অভিক্ষেপ কাজে লাগবে। তারপর ভেক্টরের লব্ধি কি জিনিস, লব্ধির 4টা সূত্র ছিল। তো 4 নম্বর সূত্র যেটা সর্বশেষ যেটা বলছিলাম সামান্তরিক সূত্র, এটা বিস্তারিত আলোচনা সামনের ক্লাসে করব। যতদূর করলাম এতটুকু বাসায় বোঝার চেষ্টা করবা, আর না বুঝলে কমেন্টের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে আমাকে জানাবা, পরবর্তী ক্লাসে জানানোর চেষ্টা করব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ক্লাস বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।